ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সেমেস্টার 3 এর মানবীয় ভূগোলের জনসংখ্যা চ্যাপ্টার ইউনিট 1। এই চ্যাপ্টার থেকে 5টি প্রশ্ন থাকবে এবং আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি এর থেকে 5টি প্রশ্নই কমন চলে আসবে। তারপরেও বলবো, যারা ফুল মার্কস পেতে চাও এই প্রশ্নোত্তরগুলি ছাড়াও তোমরা বাড়িতে কিন্তু নিজে ভালো করে বইগুলো খুঁটিয়ে পড়বে এবং পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবে। তারপর আশা রাখছি 30-32টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তার থেকে কমন চলে আসবে। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। প্রথম প্রশ্নটা রয়েছে, ডেমোগ্রাফির ওপর রচিত প্রথম গবেষণাটি করেছিলেন কে? প্রথম ডেমোগ্রাফির ওপর অর্থাৎ জনমিতির ওপর প্রথম কে গবেষণাটি করেছিলেন? 4টা অপশন রয়েছে, জন ক্লার্ক, পিটার কক্স, ট্রি অর্থা, জন গ্রান্ট। তো সঠিক উত্তরটা হয়ে যাবে জন গ্রান্ট। জন গ্রান্ট এই জনমিতি অর্থাৎ ডেমোগ্রাফি সংক্রান্ত তত্ত্বটি প্রকাশ করেছিল 1962 সালে। তার এই তত্ত্বটি কী নামে প্রকাশিত হয়েছিল? ন্যাচারাল অ্যান্ড পলিটিক্যাল অবজারভেশন মেড আপন দ্য বিলস অফ মর্টালিটি। এই বইয়েই প্রথম তার ডেমোগ্রাফির ধারণা প্রদান করেন, কিন্তু ডেমোগ্রাফি শব্দটি তিনি প্রথম ব্যবহার করেননি। এটা মাথায় রাখতে হবে। তাহলে 1762 সালে জন গ্রান্ট প্রথম এই ডেমোগ্রাফির ধারণা দিয়েছিল। বইটার নাম কি? ন্যাচারাল অ্যান্ড পলিটিক্যাল অবজারভেশন মেড আপন দ্য বিলস অফ মর্টালিটি। তারপর নেক্সট, পরের যে প্রশ্ন, ডেমোগ্রাফি শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে, অর্থাৎ ডেমোগ্রাফি শব্দটা কোন শব্দ থেকে এসেছে? 4টা অপশান আছে, ডেমোস এবং গ্রাফিয়া থেকে, ডেমো এবং গ্রাফ, ডেমোস গ্রাফ, ডেমোগ্রাফিক। সঠিক উত্তর অপশান এ, ডেমোস অ্যান্ড গ্রাফিয়া। কোনো কোনো বই এটাও রয়েছে যে ডেমোস অ্যান্ড গ্রাফিন। তো একই অর্থ দুটোর মানেই ডেমোস এবং গ্রাফিয়া থেকে এই ডেমোগ্রাফি শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে জনমিতি বা জনসংখ্যা সংক্রান্ত বর্ণনা। এরপরে নেক্সট, ডেমোগ্রাফি সংক্রান্ত কিছু তথ্য মাথায় রাখতে হবে। যেমন ডেমোগ্রাফি শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। এটি দুটি গ্রিক শব্দের সংমিশ্রণ। ডেমোস অর্থাৎ জনগণনা বা লোক, এবং গ্রাফিয়া অর্থ হচ্ছে লিখন বা বর্ণনা, অর্থাৎ মানুষের বর্ণনা বা জনগণের বর্ণনাই হচ্ছে এই ডেমোগ্রাফি আক্ষরিক অর্থে। অর্থাৎ ডেমোগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ হলো জনগণের বিবরণ বা জনসংখ্যার বিবরণ ও বিশ্লেষণ। এছাড়াও আরও মাথায় রাখতে হবে যে জন গ্রান্টকে জনবিজ্ঞানের জনক বলা হয়। যে জন গ্রান্ট যেহেতু জনমিতির ধারণা প্রথম দিয়েছিল 1762 খ্রিস্টাব্দে, এই জন গ্রান্টকে জনবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। ডেমোগ্রাফি শব্দটি সর্বপ্রথম কিন্তু ব্যবহার করেছিলেন কে? এচিল গাইলার্ড বা আচিল গাইলার্ড। ডেমোগ্রাফি শব্দটি 1855 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেছেন বেলজিয়ান রাশিবিজ্ঞানী এচিল গাইলার্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ডেমোগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেছিল এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এরপর নেক্সট, যে 1939 খ্রিস্টাব্দে গ্লেন থমাস ট্রি অর্থাৎ, যাকে আমরা সংক্ষেপে ট্রি অর্থাৎ জিটি ট্রি অর্থা বা ট্রি অর্থা নামে জানি, এই সর্বপ্রথম পপুলেশন জিওগ্রাফি অর্থাৎ যে জনসংখ্যা ভূগোল, এই জনসংখ্যা ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেছিল কে? এই জনসংখ্যা ভূগোল শব্দটি প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন কে? জিটি ট্রি অর্থা 1939 খ্রিস্টাব্দে। নেক্সট মাথায় রাখতে হবে যে 1981 সালে অক্টোবর প্রথম জনসংখ্যা ঘড়ি চালু হয়। তাহলে পপুলেশন ক্লক কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল? 1981 সালে 11 অক্টোবর প্রথম জনসংখ্যা ঘড়ি চালু হয়েছিল। নেক্সট 3 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, বিশ্বের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির মহাদেশ, মানে কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক রয়েছে? 4টা অপশান, আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা, ওশিয়ানা। তো এই মহাদেশগুলির মধ্যে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার দেখা যায় আফ্রিকাতে। কেন? অশিক্ষার হার, ওখানে অশিক্ষা রয়েছে, বাল্যবিবাহ রয়েছে, অনেক কারণ রয়েছে যেখানে, যার কারণে কিন্তু এই আফ্রিকা মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু সর্বাধিক। কত বৃদ্ধির হার রয়েছে? যে আফ্রিকা মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 2020-তে ছিল 2.6, 2021-এ 2.5 এবং 2022-23 ছিল 2.4, অর্থাৎ বর্তমানে দেখতে গেলে সেটা হচ্ছে 2.4%। অর্থাৎ বার্ষিক বৃদ্ধির হার এটা কিন্তু প্রতি বছরে বাড়ে, 2.4% হারে বৃদ্ধি পায় কিন্তু। এরপর নেক্সট আরও কিছু মহাদেশ রয়েছে, মহাদেশ অনুসারে কিন্তু মোট জনসংখ্যা এবং জনসংখ্যা বৃদ্ধির হার এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন আফ্রিকা মহাদেশে যে জনসংখ্যা বৃদ্ধির হার 2021-এ কত ছিল? 5 ছিল, সেটা বর্তমানে 2.4 হয়েছে। উত্তর আমেরিকাতে জনসংখ্যা বৃদ্ধির হার খুব কম, দক্ষিণ আমেরিকাতে কিছুটা বেশি 0.8 2021-এর অনুযায়ী, এবং এশিয়া মহাদেশে
এশিয়া মহাদেশের জনসংখ্যা প্রায় 482 কোটি জনসংখ্যা রয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় বার্ষিক বৃদ্ধির হার প্রায় 1%। এবং ইউরোপ মহাদেশের জনসংখ্যার কিন্তু ঋণাত্মক বৃদ্ধি লক্ষ্য করা যায়। মাথায় রাখবে যে ইউরোপ মহাদেশে কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির ঋণাত্মক, ইউরোপ মহাদেশে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি লক্ষ্য করা যায় ইউরোপ মহাদেশে। এটা রয়েছে ডেটা 2022 এবং 23 ডেটা অনুযায়ী পড়তে পারো। রিসেন্ট ডেটাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে আফ্রিকা 2.4, উত্তর আমেরিকা 0.1 একই রয়েছে এবং দক্ষিণ আমেরিকার 0.6, ইউরোপে মাইনাস অর্থাৎ ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় -0.4, -0.3 ছিল কোন সালে, 22-এ ছিল, মাথায় রাখতে হবে। এবং ওশিয়ানা মহাদেশে 0.8%, অর্থাৎ সর্বাধিক রয়েছে আফ্রিকা মহাদেশে, সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় আফ্রিকা এবং সর্বনিম্ন ইউরোপে, অর্থাৎ ঋণাত্মক বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট, দ্য ডে অফ 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি জনসংখ্যা, আচ্ছা 5 বিলিয়ন জনসংখ্যা কবে হয়েছিল, কোন সালে হয়েছিল? ডে অফ 5 বিলিয়ন কোন সালে পালিত হয়? মাথায় রাখতে হবে 4টা অপশান আছে, 1978, 1987, 1997, 1989 সালে। তো ডে অফ 5 বিলিয়ন অর্থাৎ ভারত, আমাদের এই পৃথিবীতে, বিশ্বে 500 কোটি জনসংখ্যা পরিপূর্ণ হয়েছিল কত সালে? 1978 সালে। 1978 সালে এই জনসংখ্যার ডে অফ 5 বিলিয়ন পালিত হয়েছিল এবং বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় 11 জুলাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 11 জুলাই কিন্তু বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়ে থাকে। নেক্সট, জনবিস্ফোরণের বয়সলিঙ্গ পিরামিড নিম্নলিখিত কোনটি? অর্থাৎ কোন ধরনের বয়সলিঙ্গ পিরামিডে, কোন ধরনের বয়সলিঙ্গ পিরামিডে জনবিস্ফোরণ ঘটে? তোমরা জানো জনবিবর্তন তত্ত্বের দ্বিতীয় পর্যায়ে জনবিস্ফোরণ ঘটে, কিন্তু কোন ধরনের পিরামিডে জনবিস্ফোরণ ঘটে? তো 4টা অপশান রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর পিরামিডে এই জনবিস্ফোরণ লক্ষ্য করা যায়। এরপর কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো মাথায় রাখতে হবে, যেমন প্রথম শ্রেণীর পিরামিড হচ্ছে শঙ্কু বা সমবাহু ত্রিভুজ আকৃতি পিরামিড, যেমন কোন দেশে দেখা যায়? একেবারে নিম্নমানের যে দেশগুলো রয়েছে, যেগুলো নিম্ন অর্থনীতির দেশ বা অনুন্নত দেশগুলো, ইথিওপিয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা, মালি প্রভৃতি দেশে প্রথম শ্রেণীর পিরামিড দেখা যায়। এরপর দ্বিতীয় শ্রেণীর পিরামিড কোন দেশে দেখা যায়? ব্রাজিল, মেক্সিকো, শ্রীলঙ্কা, মিশর, পাকিস্তান প্রভৃতি দেশে দ্বিতীয় শ্রেণীর পিরামিড দেখা যায়। অবতল ধনুক আকৃতি পিরামিড, অবতল ধনুক আকৃতি মানে কি? পিরামিডটা দেখতে মোটামুটি ঠিক এই রকম, দুই দিক থেকে প্রায় এরকম। এই অবতল ধনুক আকৃতির পিরামিডকে কি বলা হয়ে থাকে? অবতল ধনুক আকৃতির পিরামিডকে বলা হয়ে থাকে দ্বিতীয় শ্রেণীর পিরামিড। কোন দেশে? ব্রাজিল, মেক্সিকো, শ্রীলঙ্কা, মিশর, পাকিস্তান প্রভৃতি দেশে এই দ্বিতীয় শ্রেণীর পিরামিড দেখা যায়। নেক্সট, তৃতীয় শ্রেণীর পিরামিড কি? উত্তল আকৃতির পিরামিড। উত্তল আকৃতি বলতে কেমন? উত্তল আকৃতির পিরামিডটা অনেকটা ঠিক এই রকম, তো উত্তল আকৃতির পিরামিডকে তৃতীয় শ্রেণীর পিরামিড বলে। এই উত্তল আকৃতির পিরামিড কোন দেশে দেখা যায়? আকৃতির পিরামিড দেখা যায় ভারত ও পশ্চিম ইউরোপের দেশসমূহে। নেক্সট, চতুর্থ শ্রেণীর পিরামিড, যেটা ঘণ্টা ও বেল আকৃতির পিরামিড, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ঘণ্টা আকৃতির পিরামিড কোন দেশের? কানাডা ও যুক্তরাষ্ট্রের পিরামিড কিন্তু ঘণ্টা আকৃতি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নোট করে রাখতে হবে। নেক্সট যেটা রয়েছে পঞ্চম শ্রেণীর পিরামিড, যেটা নাশপাতি আকৃতির, যেটাকে প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিডে বলা হয়ে থাকে। এই নাশপাতি আকৃতির পিরামিডকে কি বলা হয়ে থাকে? মাথায় রাখতে হবে, এটাকে বলা হয়ে থাকে প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিড। যেটা জাপান এবং সুইডেনের পিরামিড রয়েছে, এই পঞ্চম শ্রেণীর জনসংখ্যা পিরামিড, নাশপাতি আকৃতি পিরামিড বা প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিড কোন দেশে দেখা যায়? প্রশ্নে আসতে পারে যে নাশপাতি আকৃতি পিরামিড বা প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিড কোন শ্রেণীর পিরামিড? এটা মাথায় রাখতে হবে যে প্রত্যাবৃত্ত বা নাশপাতি আকৃতি পিরামিড হচ্ছে পঞ্চম শ্রেণীর পিরামিড। এরপরে 6 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, উন্নত দেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি যেটি নয়। 4টা অপশন রয়েছে, নাশপাতি আকৃতি পিরামিড, ঘণ্টা আকৃতি পিরামিড, এই দুটোই কিন্তু উন্নত দেশের পিরামিড। শঙ্কু আকৃতির পিরামিড, এই শঙ্কু আকৃতির পিরামিড হচ্ছে উন্নয়নশীল দেশের পিরামিড বা অনুন্নত দেশের পিরামিড। শঙ্কু আকৃতির পিরামিড হচ্ছে উন্নয়নশীল ও অনুন্নত দেশের পিরামিডের মধ্যে পড়ে। উত্তল আকৃতির পিরামিড, এটাও কিন্তু উন্নত দেশের পিরামিড। তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি, শঙ্কু আকৃতির পিরামিড উন্নত দেশের পিরামিড নয়। নেক্সট, পরে যেটা প্রশ্ন রয়েছে 7 নম্বর, নিচের বিবৃতিগুলো বিবেচনা করো। 7 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিগুলো বিবেচনা করো। তো প্রথম যেটা বিবৃতি রয়েছে, দাবি যেটা রয়েছে, ওয়ারেন থমসন বর্ণিত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে ভারত তৃতীয় পর্যায়ে অবস্থান করছে। এটা সত্য যে ওয়ারেন থমসন বর্ণিত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে বর্তমানে এই বর্তমান সময়ে এসে ভারত কিন্তু তৃতীয় পর্যায়ে অবস্থান করছে। দ্বিতীয়
যে কারণ ভারতের জন্মহার অত্যন্ত বেশি, জন্মহার বেশি, হ্যাঁ ঠিক আছে, জন্মহার বেশি, এখানে কত 40 বা তার বেশি না, এটা তো ঠিক না, জন্মহার বেশি কিন্তু 40 বা তার বেশি নেই। মৃত্যুহার অনেক বেশি, মৃত্যুহার অনেক বেশি, এখানে 30-এর অধিক, 30-এর অধিক নয়, 2011-তে কত ছিল 7.1, 2011-তে সেন্সাস অনুযায়ী 7.1 ছিল, এখন তো ঠিক সেরকমই থাকবে বা তার কম থাকবে, অর্থাৎ কারণটা কিন্তু ভুল। 4টা অপশান আছে, শুধুমাত্র দাবিটি সঠিক, শুধুমাত্র কারণটি সঠিক, দুটি বিবৃতি সঠিক, কারণ ও দাবি দুটি সঠিক নয়, তাহলে শুধুমাত্র দাবিটি সঠিক, অপশান এ। এরপর নেক্সট, এরপরে প্রশ্ন, বিশ্বের 4টি কম জনবহুল মহাদেশ শনাক্ত করো। এখানে 4টা অপশান দিয়েছে, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, ওশিয়ানিয়া। তো ক্রম অনুসারে এখানে সাজিয়ে দেওয়া আছে যে কোন মহাদেশের জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে। তো উত্তর আমেরিকা, ওশিয়ানিয়া, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অপশান বি। অপশান সি ওশিয়ানিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ। অপশান ডি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া, ইউরোপ। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, যে ওশিয়ানিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ। আচ্ছা, ওশিয়ানিয়াতে জনসংখ্যা সবচেয়ে কম, তার চেয়ে বেশি উত্তর আমেরিকায়, তার চেয়ে বেশি দক্ষিণ আমেরিকায় এবং তার চেয়ে বেশি ইউরোপে রয়েছে। তো বিশ্বের কম জনবহুল এগুলো ক্রম অনুসারে সাজিয়ে দেওয়া রয়েছে, কম। তো সবচেয়ে কম কোনটাতে আছে? ওশিয়ানিয়াতে কম আছে, তার চেয়ে কম উত্তর আমেরিকায়, তার চেয়ে কম দক্ষিণ আমেরিকায়, তার চেয়ে কম ইউরোপে রয়েছে। আচ্ছা, আরও মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি তাহলে কোনটাতে আছে? সবচেয়ে বেশি আছে এশিয়া এবং তারপরে আফ্রিকা, এশিয়া, তারপরে আফ্রিকা রয়েছে। 4টা অপশান এখানে রয়েছে, প্রথমে রয়েছে এশিয়া, তারপরে আফ্রিকা, প্রথমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ওশিয়ানিয়া। তো সবচেয়ে কম যদি ধরা হয় তাহলে প্রথমে ওশিয়ানিয়া আসবে এবং সবচেয়ে বেশি যদি ধরা হয় তাহলে প্রথমে আসবে কোনটা? এশিয়া, তারপরে আফ্রিকা, তারপরে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ওশিয়ানিয়া। অর্থাৎ উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকার জনসংখ্যা বেশি আছে এবং আন্টার্কটিকা মহাদেশে কোনো জনসংখ্যা নেই, আন্টার্কটিকা মহাদেশে মানুষ বসবাস করে না। নেক্সট 9 নম্বর, বর্তমানে পৃথিবীর গড় জনঘনত্ব কত? গড় জনঘনত্ব কত? বর্তমানে 4টা অপশান দেওয়া আছে, 65 জন বর্গ কিমি, এটা 65 জন প্রতি বর্গ কিমিতে, 155 জন প্রতি বর্গ কিমিতে, 55 জন প্রতি বর্গ কিমিতে। তো 155 জন প্রতি বর্গ কিমিতে এটা হচ্ছে এশিয়ার জনঘনত্ব, আর পৃথিবীর গড় জনঘনত্ব হবে 55 জন প্রতি বর্গ কিমিতে। এরপরে আরও মাথায় রাখতে হবে যে সর্বাধিক জনঘনত্বযুক্ত মহাদেশ হলো এশিয়া, প্রতি বর্গ কিমিতে যেখানে 155 জন, এই 2024-এর ডেটা অনুযায়ী। এবং সর্বনিম্ন জনঘনত্বযুক্ত মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া, যেখানে জনঘনত্ব অত্যন্ত কম, কত? যেখানে 5 জন প্রতি বর্গ কিমিতে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ভারতে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল কত সালে? মাথায় রাখতে হবে কত সালে না হয়ে কোন দশকে ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা গিয়েছিল, কোন দশকে? তো 4টা অপশান আছে, 1911 থেকে 1921, 1921 থেকে 1931, 1901 থেকে 1931, 31 থেকে 1941। তো সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ, 1911 থেকে 1921-এ জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা গিয়েছিল। কেন এই 1921 থেকে 1911 থেকে কেন 1911 থেকে 1921-এর মধ্যে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা গিয়েছিল? কারণ এই সময় চলছিল বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, এই সময় মহামারী চলছিল, তারপরে স্প্যানিশ ফ্লু, তারপর খাদ্যাভাব ইত্যাদি কারণে কিন্তু এই সময় কিন্তু জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ 1911 থেকে 1921-এর মধ্যে জনসংখ্যা কিন্তু হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে? 0.31%, অর্থাৎ এটা মাইনাস হয়েছে জনসংখ্যা। তো এর কতগুলো কারণ রয়েছে, কি রয়েছে এই কারণগুলো? প্রথম কারণ যে 1918 সালে স্প্যানিশ ফ্লু মহামারী, যেখানে প্রায় 1.7 কোটি অর্থাৎ প্রায় 2.25 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এরপরে প্রথম বিশ্বযুদ্ধে প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর সৈনিক প্রচুর মানুষ মারা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। খাদ্যাভাব ছিল এই সময়, দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট ছিল। এই কারণগুলো হলো এই যে 1911 থেকে 1921-এর মধ্যে জনসংখ্যা হ্রাস পাওয়ার কারণ। নেক্সট, অতি অল্প সময়ের ব্যবধানে
বৃদ্ধির হারকে অতিক্রম করলে, অর্থাৎ জনসংখ্যা যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তখন সেই অবস্থাকে কী বলা হয়? চারটা অপশান রয়েছে: জনসংখ্যা বৃদ্ধি, জনবিস্ফোরণ, জনমিতির ব্যবধান, জনসংখ্যার অত্যধিক বৃদ্ধি। তো সঠিক উত্তর হয়ে যাবে জনবিস্ফোরণ। যে অতি অল্প সময়ে জনসংখ্যা যখন দ্রুত বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় জনবিস্ফোরণ। ভারতে জনবিস্ফোরণ কোন সময় হয়েছিল? মাথায় রাখতে হবে যে ভারতে জনবিস্ফোরণ হয়েছিল স্বাধীনতার পরে 1951 থেকে 1981 সালের সময়টা হচ্ছে এই পর্যায়টা হচ্ছে জনবিস্ফোরণের পর্যায়। জনবিস্ফোরণের কারণ কি? চারটা অপশন রয়েছে: কৃষির উন্নতি, নগরায়ন, শিল্পের অগ্রগতি, সবকটি। তাহলে জনবিস্ফোরণের কারণ সবটাই, এখানে যতগুলো অপশান আছে প্রত্যেকটাই জনবিস্ফোরণের কারণ। কৃষির উন্নতিও, শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব, তারপর নগরায়ন, এই প্রত্যেকটা জনবিস্ফোরণের কারণ হিসেবে বিবেচিত হয়। এগুলো ছাড়াও আরও কারণ আছে, যেমন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, কুসংস্কার আছে, কিছু কুসংস্কারও আছে যে অনেকে বাচ্চা বন্ধ করতে চাইতো না, তারপর বাল্যবিবাহ, অল্প বয়সে বিয়ে হয়ে যেত, শিক্ষার অভাব, অনেকের পুত্র সন্তানের চাহিদা থাকতো যে না যতক্ষণ ছেলে হবে না ততক্ষণ বাচ্চা নিয়ে যাবে। এইভাবে করতে করতে কিন্তু জনসংখ্যা কিন্তু দ্রুত হারে বাড়তে থাকে। আর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে, ফলে শিশু মৃত্যুর হারও অনেকটা কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে। আর জন্ম হারটা কিন্তু অনেকটা বেশি ছিল এই সময়ে। আচ্ছা, নেক্সট, বর্তমান কোন মহাদেশে প্রজননের হার সবথেকে বেশি? তাহলে যে মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি সেই মহাদেশে প্রজননের হার সর্বাধিক। চারটা অপশান রয়েছে: এশিয়া, আমেরিকা, আফ্রিকা ও ইউরোপ। তো সঠিক উত্তরটা হয়ে যাবে, তো সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা মহাদেশ। নেক্সট 13 নম্বর, 2011 সালের জনগণনা অনুসারে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের স্থূল জন্মহার, মানে ক্রুড বার্থ রেট বা সিবিআর। সিবিআর কি? যে কোনো একটি দেশে বা অঞ্চলে একটি নির্দিষ্ট বছরে প্রতি হাজার জনসংখ্যা যতজন শিশুর জন্ম হয় সেটাকে বলা হয় কি? স্থূল জন্মহার বা সিবিআর বা ক্রুড বার্থ রেট বা অপরিশোধিত জন্মহার। তাহলে সিবিআর, ক্রুড বার্থ রেট, অপরিশোধিত জন্মহার বা স্থূল জন্মহার, এটা একই জিনিস। তো স্থূল জন্মহার কত ছিল 2011 সালের? স্থূল জন্মহার কত? চারটা অপশান রয়েছে: 21.8, 22 জন, 23.5 জন, 25 জন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 21.8 জন। প্রতি হাজারে 21.8 জন হারে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 2011 সালের জনগণনা অনুসারে। আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন 2011 সালের জনগণনা অনুসারে ভারতের স্থূল মৃত্যু হার, ক্রুড ডেথ রেট বা অপরিশোধিত মৃত্যুর হার ছিল 7.1। নেক্সট, কোনো দেশ বা রাজ্যে প্রতি হাজার জন 15 থেকে 49 বছরের নারী কোনো নির্দিষ্ট বছরে যতজন জীবিত শিশুর জন্ম দেয় তাকে কি বলে? চারটা অপশন রয়েছে: স্থূল জন্মহার, প্রামাণ্য জন্মহার, সাধারণ প্রজনন হার, কোনোটাই না। তো যখন বলা হবে 15 থেকে 49 বছরের নারী একটা নির্দিষ্ট বছরে যতজন জীবিত শিশুর জন্ম দেয় সেটা হয়ে যাবে কি? সাধারণ জন্মহার বা জেনারেল ফার্টিলিটি রেট, জিএফআর যেটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে। এরপরে মাথায় রাখতে হবে যে যতগুলো সূত্র আছে জন্মহারের এবং মৃত্যুহারের সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর নেক্সট, যে কোনো দেশ বা রাজ্যে জনগণনা বছরে, মানে কোনো একটা জনগণনা বছরে প্রতি হাজার জন 15 থেকে 49 বছর বয়স্ক নারী পিছু 5 বছরের কম বয়সী জীবিত শিশুর জনসংখ্যার অনুপাতকে কি বলা হয়? চারটা অপশান: প্রজনন অনুপাত, বয়স নির্দিষ্ট হার, প্রামাণ্য জন্মহার, সাধারণ প্রজনন। এটা সাধারণত হবে না, আর বয়স নির্দিষ্টও হবে না, এটা এজ স্পেসিফিক নয়, আর এটা প্রামাণ্য জন্মহার হবে না। সঠিক উত্তর হয়ে যাবে প্রজনন অনুপাত। নেক্সট, এরপর 16 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কোনো দেশ বা রাজ্যে প্রতি হাজার জনসংখ্যা পিছু বিভিন্ন বয়স শ্রেণীর অন্তর্ভুক্ত নারীরা প্রতি বছর সম্ভাব্য যতদিন শিশুর জন্ম দেয়। আচ্ছা, যখন বলা হবে যে প্রতি হাজার জনসংখ্যা পিছু নির্দিষ্ট বয়স শ্রেণীর, অর্থাৎ বিভিন্ন বয়স শ্রেণীর নারীরা সম্ভাব্য যতদিন শিশুর জন্ম দেবে, যখন মোট জনসংখ্যার বিচারে যখন নির্দিষ্ট বয়স শ্রেণীর নারীরা সম্ভাব্য যতজন শিশুর জন্ম দেয় তখন তার সঠিক উত্তরটা কী হয়ে যাবে? চারটা অপশান আছে: বয়স নির্দিষ্ট প্রজনন হার, ওই অঞ্চলের সংযোজন হার, ওই অঞ্চলের প্রামাণ্য জন্মহার, নিঃসংযোজন হার। তো সঠিক উত্তর হয়ে যাবে ওই অঞ্চলের প্রামাণ্য জন্মহার। মাথায় রাখতে হবে যখন নারীদের সংখ্যা বলছে আবার কিন্তু
প্রতি হাজার জনসংখ্যা পিছু বলছে, প্রতি হাজার জনসংখ্যা পিছু বিভিন্ন বয়স শ্রেণীর নারীরা, প্রতি হাজার নারীরা যতজন শিশু জন্ম দেয় তখন সেটাকে বলা হয় ওই অঞ্চলে প্রামাণ্য জন্মহার। নেক্সট, এরপরে নেক্সট 17 নম্বর, কোনো দেশ বা রাজ্যে একটি নির্দিষ্ট বছরে প্রতি 1000 জন 15 থেকে 49 বছর বয়সী নারী পিছু মোট যত সংখ্যক কন্যা সন্তান জন্ম লাভ করে। যখন কন্যা সন্তান জন্ম লাভের কথা বলা হবে তখন দুটো উত্তর হতে পারে, একটা সংযোজন হার আর একটা হতে নিট সংযোজন হার। তো 4টা অপশান আছে, এখানে কি বলেছে, সম্ভাব্য যতজন কন্যা সন্তান জন্ম লাভ করে। এর সঠিক উত্তর কি হয়ে যাবে, এর সঠিক উত্তর হয়ে যাবে সংযোজন হার, অপশান বি। কোন দেশের জন্মহার সবচেয়ে বেশি? তো 4টা অপশন রয়েছে, কোন দেশের জন্মহার সবচেয়ে বেশি, নাইজের, লিবিয়া, মালি, চাঁদ। সঠিক উত্তর হয়ে যাবে নাইজের, নাইজেরের জন্মহার সবচেয়ে বেশি। মাথায় রাখতে হবে নাইজেরের জন্মহার কত, নাইজেরের জন্মহার প্রতি 1000-এ 45 জন এবং চাঁদের জন্মহার প্রতি 1000-এ 43.2, প্রতি 1000-এ মাথায় রাখতে হবে নাইজের হচ্ছে 45 এবং প্রতি 1000-এ চাঁদে হচ্ছে 43.2 জন। এরপরে কিছু তথ্য রয়েছে, যেমন নাইজেরে জন্মহার প্রতি 1000-এ 45, চাঁদে 43.2, সোমালিয়ায় 43.1, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে রয়েছে 42.3, কঙ্গো প্রজাতন্ত্রে 41.7, মালিতে 41.2। এইগুলো এই কারণে মাথায় রাখতে হবে কারণ পরীক্ষায় দিয়ে দেবে যে ক্রম অনুসারে সাজাও কোন দেশের জন্মহার বেশি, এই জন্য কমপক্ষে 10টা, 1 থেকে 10টা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই যে 10টা দেশের নাম রয়েছে, প্রথম 10টা যাদের জন্মহার বেশি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে 19 নম্বর প্রশ্ন, শীতকালে উচ্চ অক্ষাংশে বা শীতপ্রধান অঞ্চলে বসবাসকারী যাযাবর মানুষেরা পাহাড়ের নিচে নেমে আসে বসবাস করে। যে শীতকালে দেখা যায় যে পার্বত্য অঞ্চলে যখন ঠান্ডা বেড়ে যায় তখন পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে নেমে আসে, পাহাড়ের মাথা থেকে নিচের দিকে নেমে আসে। এইটাকে কি ধরনের পরিব্রাজন বলা হয়? 4টা অপশান আছে। এটা বাধ্যতামূলক পরিবর্তন, এটা বাধ্যতামূলক পরিবর্তন তো নয়, দৈনিক পরিবর্তনও নয়, এটা হচ্ছে ঋতু নির্ভর। এটা দেখো, এটা সিজন চেঞ্জ হচ্ছে, যেই ঋতু চেঞ্জ হচ্ছে সেই তারা কি করছে, তাদের স্থান পরিবর্তন করছে। এটা হচ্ছে ঋতু নির্ভর পরিব্রাজন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। আর এই ঋতু নির্ভর পরিব্রাজনকে বা ঋতু অনুযায়ী যে পরিব্রাজন হয় এটাকে ট্রান্স হিউম্যান্সও বলা হয়ে থাকে, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে ট্রান্স হিউম্যান্সটা কি? ট্রান্স হিউম্যান্স হচ্ছে যে ঋতুভিত্তিক পরিব্রাজন, এটাকে ট্রান্স হিউম্যান্সও বলা হয়ে থাকে। এরপরে নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলকাতা থেকে বহু মানুষ গ্রামে চলে গিয়েছিল, এটি কোন ধরনের পরিব্রাজন? শহর থেকে গ্রামে গেছে, তার মানে সোজা অপশান যে এটা হচ্ছে শহর থেকে গ্রামে পরিব্রাজন। নেক্সট, কোনো দেশ থেকে বুদ্ধিজীবী মানুষের দীর্ঘমেয়াদে স্থানান্তরিত হওয়াকে কী বলে? যেমন কোনো দেশ থেকে যখন কোনো দেশ থেকে বুদ্ধিজীবী মানুষরা অর্থাৎ উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিরা যখন অন্য কোনো দেশে চলে যায় তখন সেটা কী বলা হয়? তখন সেটাকে বলা হয়ে থাকে ব্রেন ড্রেন। 4টা অপশান রয়েছে, ব্রেন ড্রেন, ব্রেন গেইন, ইন্টেলেকচুয়াল গ্রোথ, মেধা লাভ। এটা ব্রেন ড্রেন বা মেধা প্রবাহ বলা হয়ে থাকে। কেন? যখন কোনো উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ থেকে উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিরা উন্নত দেশে চলে যায় তখন সেটাকে ওই উন্নয়নশীল দেশের পক্ষে বা অনুন্নত দেশের পক্ষে সেটা ব্রেন ড্রেন বা মেধা প্রবাহ। কিন্তু আবার একই জিনিস, ওই একই ঘটনা আবার যারা উন্নত দেশের পক্ষে সেটাকে বলা হয় ব্রেন গেইন বা মেধা লাভ। আচ্ছা, এরপর নেক্সট, জন্মহার সব থেকে কম যে দেশে, 4টা দেশ রয়েছে, নাইজেরে তো সবচেয়ে বেশি, লিবিয়া তো অনেক বেশি, চাঁদেও বেশি, হংকংয়ে জন্মহার সবচেয়ে কম। হংকং, তারপরে কোরিয়া, এদের জন্মহার কিন্তু অত্যন্ত কম। হংকং কত? প্রতি 1000-এ 4.4, মাত্র 4.4। কয়েকটি দেশ যাদের জন্মহার অত্যন্ত কম, হংকং, কোরিয়া, প্রায় একই রকম রয়েছে, হংকং, কোরিয়া, মোনাকো, পুয়ের্তো রিকো, সান মারিন, আন্দোরা, জাপান। এইগুলো দেশগুলোর নাম কিন্তু এক ঝলক রাখতে হবে যে কোন কোন দেশে বেশি, কোন কোন দেশে জন্মহার বেশি, সেটা তো কিন্তু আসার সম্ভাবনা বেশি। তারপরে এটাও কিন্তু মাথায় রাখতে হবে হংকং, কোরিয়া এগুলোতে জন্মহার অত্যন্ত কম রয়েছে। এরপর নেক্সট বিবৃতি রয়েছে, 23 নম্বর বিবৃতি রয়েছে যে 1951 সালের পর আদমশুমারিতে জনসংখ্যার অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। আচ্ছা, 1947 সালে তো দেশ স্বাধীন হয়েছে, জনসংখ্যার তো পরিবর্তন লক্ষ্য করা যাবে, কারণ আছে কিছু। কারণ কি? যে 1947 সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রায় 1.5 কোটি মানুষের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ 1.5 কোটি মানুষ
ভারত এখানে ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ভারত এসেছে, তো বেশিরভাগটা কিন্তু ভারতে এসেছিল। এর কারণে কিন্তু ভারতে কিন্তু জনসংখ্যার ক্ষেত্রে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তাহলে এখানে কারণ এবং ব্যাখ্যা দুটোই সঠিক, অর্থাৎ অপশান সি হবে এর সঠিক উত্তর, যে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ কারণ হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। এরপরে 24 নম্বর, নিচের উচ্চ জন্মহারযুক্ত দেশগুলিকে প্রজনন হারের ভিত্তিতে অধক্রমে সাজাও। এইভাবে কিন্তু আসতে পারে প্রশ্নগুলো, যে যাদের উচ্চ জন্মহার অধক্রমে, মানে বড় থেকে ছোটোর দিকে সাজাতে বলছে। 4টা অপশান আছে, সোমালিয়া, চাঁদ, মধ্য আফ্রিকা, প্রজাতন্ত্র, নাইজের। তাহলে এর মধ্যে এই 4টা দেশের মধ্যে সর্বাধিক জন্মহার রয়েছে নাইজের, তারপর চাঁদ, সোমালিয়া এবং 3 নম্বরে পড়বে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। তাহলে কি হচ্ছে 4, 2, 1, 3 সঠিক উত্তর। নেক্সট, কোন কোন দেশের জন্মহার কেমন? নাইজেরে সবচেয়ে বেশি, এটা দেখালাম, আর একবার দেখে দিচ্ছি। এই 10টা দেশের নাম কিন্তু পরপর কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, জনসংখ্যার ফাঁদ সৃষ্টি হয় কিভাবে? স্বল্প জন্মহার, অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, মৃত্যু হার বৃদ্ধি, মৃত্যু ও জন্মহার সমান। তো অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধিতে জনসংখ্যা ফাঁদ কিন্তু সৃষ্টি হয়ে থাকে, অপশান বি। এবার জনসংখ্যার ফাঁদ জিনিসটা কি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে অর্থনীতিতে যে নিম্নগামিতে সৃষ্টি হয় তাকে বলা হয় কি? জনসংখ্যার ফাঁদ বলা হয়ে থাকে। এরপরে নির্ভরশীলতার অনুপাত বৃদ্ধি পেলেও কর্মক্ষম জনসংখ্যাকে নানাভাবে কাজে নিযুক্ত করার ফলে যে পরিকাঠামো উন্নতি হয় তাকে কি বলা হয়? 4টা অপশান রয়েছে, জনবিবর্তন, জনসংখ্যার ফাঁদ, জনসংখ্যার লভ্যাংশ, জনসংখ্যার বিভাজন। তো সঠিক উত্তর হয়ে যাবে, যখন কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় কি? জনসংখ্যার লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডেভিডেন্ড। তো ডেমোগ্রাফিক ডেভিডেন্ড বা জনসংখ্যার লভ্যাংশ কি? যখন কোনো দেশে জন্মহার ও মৃত্যুহার উভয় হ্রাস পায়, তখন কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধি পায়, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে, একে বলা হয় কি? জনসংখ্যার লভ্যাংশ। এর পরের প্রশ্ন, 49 সালের আগে পৃথিবীর সব দেশের পিরামিড কেমন ছিল? 49 সালে পিরামিড কেমন ছিল? সংকোচক আকৃতির, এটা তো হবে না, এটা চতুর্থ পর্যায়ে বেল আকৃতির হবে না, নাশপাতি আকৃতি হবে না, আদর্শ ত্রিভুজ আকৃতি। তো সঠিক উত্তর হয়ে যাবে আদর্শ ত্রিভুজ আকৃতির পিরামিড ছিল। নেক্সট, জনঘনত্ব অনুসারে বসতি অঞ্চলগুলিকে অধিক জনঘনত্ব থেকে কম জনঘনত্ব সাজাও। পৃথিবীর যে বিভিন্ন জনঘনত্ব অঞ্চল রয়েছে, অধিক জনঘনত্ব থেকে কম জনঘনত্ব অনুসারে সাজাতে হবে। তো কোনটাতে বেশি আছে? অধিক থেকে কম যদি দক্ষিণ এশিয়া আছে, তুন্দ্রা অঞ্চল, তুরস্ক, সাহারা, না, এটা সঠিক হবে না, কারণ তুন্দ্রা অঞ্চলে তুরস্ক থেকে কম আছে। এরপরে দক্ষিণ এশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, সাহারা। অপশন সি উত্তর পশ্চিম ইউরোপ, দক্ষিণ এশিয়া, সাহারা, তুরস্ক। অপশন ডি তুরস্ক, সাহারা, দক্ষিণ এশিয়া, ইউরোপ। তো সঠিক উত্তর হয়ে যায় অপশন বি, দক্ষিণ এশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, সাহারা। এরপরে যে প্রশ্ন রয়েছে 29 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কানাডা, ইউএসএ, নিউজিল্যান্ডে অতি দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি ঘটনাকে কী বলে? 4টা অপশন, বেবি বুম, বেবি আনসার্টিনিটি, বেবি ব্রাস্ট, বেবি গ্রোথ। তো সঠিক উত্তর হয়ে যাবে বেবি বুম। তাহলে বেবি বুমটা কী জিনিস? যখন কোনো দেশে জন্মহার স্থির থাকতে থাকতে হঠাৎ যখন বাড়তে শুরু করে, তখন বাড়তে শুরু করা ঘটনাকে বলা হয় কি? বেবি বুম। তো বেবি বুমের পরে যখন আবার জন্মহার আবার যখন কমতে শুরু করে, তখন সেই পর্যায়ে বলা হয় বেবি ব্রাস্ট। এরপরে পৃথিবীর উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে প্রধানত যে ধরনের জনসংখ্যা পিরামিড দেখা যায়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। তো সঠিক উত্তর হয়ে যাবে টাইপ 2। টাইপ 2 হচ্ছে উন্নয়নশীল দেশের পিরামিড। এরপরে 31 নম্বর, জনসংখ্যার বিবর্তন তত্ত্ব অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে বলতে কি বোঝায়? প্রাক শিল্প বিপ্লব পর্যায়, এটা প্রথম পর্যায়। নবীন পাশ্চাত্য পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। আধুনিক পাশ্চাত্য পর্যায়, এটা তৃতীয় পর্যায়। চতুর্থ পর্যায় হচ্ছে পরিণত পর্যায়। সুতরাং জনসংখ্যা বিবর্তন তত্ত্ব অনুযায়ী দ্বিতীয় পর্যায় বলতে নবীন পাশ্চাত্য পর্যায়কে বোঝায়। এরপরে 32 নম্বর, জনবিবর্তনের তৃতীয় পর্যায়ে দেখা যায় এমন একটি দেশের নাম, চীন। এটা দ্বিতীয় পর্যায়ে দেখা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্র তৃতীয় পর্যায়ে, গ্রিস দ্বিতীয় পর্যায়ে, নরওয়ে চতুর্থ পর্যায়ে। সঠিক উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, অর্থাৎ জনবিবর্তনের তৃতীয় পর্যায়ে অবস্থান করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র।
এরপরে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সদ্যজাত শিশু মৃত্যুর হার কত ছিল? 2011 সালের ডেটা অনুযায়ী সদ্যজাত মৃত্যুর হার ছিল প্রতি হাজারে 44 জন। চারটা অপশান, 10 জন, 20 জন, 35 জন, 44 জন। সঠিক উত্তর হয়ে যাবে 44 জন। যে 2011 সালে সদ্য মৃত্যুর হার ছিল প্রতি হাজারে 44 জন। এর সাথে সাথে আরও মাথায় রাখতে হবে শিশু মৃত্যুর হার ছিল কত? প্রতি হাজারে 55 জন, 55। এবং স্থূল মৃত্যুর হার ছিল 7.1। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের লাস্ট প্রশ্ন। এই কটা প্রশ্নগুলো আশা করি কমন চলে আসবে। 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নই কমন আসবে। তারপরে বলবো যে এমসিকিউ প্রশ্ন এইটুকুতে যথেষ্ট নয়। যে বইগুলো রয়েছে বইগুলোর সমস্ত এমসিকিউ প্রশ্ন পড়তে হবে খুঁটিয়ে, তাহলে কিন্তু আনকমন আসার চান্সটা থাকবে না। তবে এই কটা পড়লে আশা করাই যায়, কারণ এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম ধরে নেওয়া যেতেই পারে। তারপরেও যে ডেটাগুলো আমি বললাম সেই ডেটাগুলো কিন্তু একটু খুঁটিয়ে পড়তে হবে। বইগুলো একটু খুঁটিয়ে না পড়লে কিন্তু ফুল নম্বর পাওয়াটা কিন্তু মুশকিল হয়ে যাবে।